আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এনসিপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে বলে দাবি করেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের আসল চেহারা আবারও দেখেছে দেশবাসী। তবে হামলা কিংবা হত্যা চেষ্টা যত বাধাই আসুক না কেন, জুলাই পদযাত্রা থামবে না বলে ঘোষণা দেন নাহিদ। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে এনসিপি। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে গোপালগঞ্জে থেকে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় সন্ধ্যায় খুলনায় পৌঁছান তারা। যে মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে কারফিউ চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে গোপালগঞ্জ সদরে বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন। এই কারণে আজ সকাল থেকে রাস্তায় খুব একটা যানবাহন দেখা যায়নি। পুরো রাস্তা জুড়ে রয়ে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। শহরের পুলিশ লাইন্স থেকে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, বাঁশ এবং ইট র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা শহরে তাদের টহল জোরদার করে। অফিসগামী মানুষ ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরো হয়নি। গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশে অংশ নেওয়ার পর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। বুধবারের সহিংসতায় এই পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গোপালগঞ্জে এনসিপির পথসভা শেষে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ সহ কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। চারদিক থেকে আটকে দেয় এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দেয় 4 প্লাটুন বিজিবি। পরে বুধবার রাত 8টা থেকে কারফিউ জারি করা হয়। কারফিউতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। হামলার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখানে অবস্থান নিয়েছে। তারা আমাদের উপর মুহুর্মুহু হামলা করেছে। আমরা সমাবেশে বক্তব্য রেখেছি। বক্তব্য শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের, যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ, যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে ডিপ্লয় করেছে। এর আগে বুধবার দুপুর 1:45টার দিকে এনসিপির সমাবেশস্থল ভাঙচুর করে হামলাকারীরা। তারা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। সে সময় আশপাশে থাকা পুলিশ সদস্যরা দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। এরপরও সেখানেই জুলাই পদযাত্রার পথসভা করেন এনসিপির নেতারা। সবাই বক্তব্য রাখেন আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে দায়-দরদ এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব। কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে? কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। এর আগে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তৌহিদুর রহমান, RTV। জুলাই পদযাত্রার 17তম দিনে আজ ফরিদপুরে পদযাত্রা পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুর 12:30টার দিকে ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত হবে পথযাত্রা। এছাড়া পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সঙ্গেও দেখা করবেন এনসিপি নেতারা। এরপর রাজবাড়ী ও মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে গোপালগঞ্জে হামলার পর মাদারীপুরে পথযাত্রা স্থগিত করা হয়েছে। গোপালগঞ্জে এনসিপি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই দাবি জানান। বলেন, আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদেরকে কঠোর হস্তে দমনের বিকল্প কোনো পথ নেই বলে বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যেন আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে পৃথক ঘটনায় একজনকে গুলি ও একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নবোদয় হাউজিং এলাকায় গেল রাতে মোহাম্মদ ইব্রাহিম নামে এক প্রাইভেট গাড়ি চালককে এলো পাথারি গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এদিকে সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের 6 নম্বর রোডে আল আমিন ওরফে ফার্মা পাতা আল আমিনকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ঘটনার তথ্য নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, দুটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়েই কাজ করছি, দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে। শোনেন, টাকা পয়সা ডাইনাতে বামাতে যায়, এই সামান্য ডিমের এই ব্যাপার নিয়ে জীবন শেষ করতে না, যে শেষ করছে ও মরে ডাহাই। তর্ক বিতর্কের মাধ্যমে হাতাহাতি হয়েছে, এর ভিতরে ওরা আমার বাইরে গুলি করেছে, ঠিক আছে, গুলি করে মেরে আসছে। আমি এটার সুষ্ঠু বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার 9,040 হেক্টর ফসলি জমি। নষ্ট হয়েছে আউশ ধান, আমনের বীজতলা ও শরৎকালীন সবজি। নতুন করে অতিরিক্ত টাকায় ভাড়া নিতে হচ্ছে উঁচু জায়গা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা কৃষক। প্রতিনিধিদের তথ্যসূত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। নোয়াখালীতে টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে 9,000 হেক্টর জমি। নষ্ট হয়েছে অন্তত 51 কোটি টাকার ফসল। ঘরবাড়ি ও পথঘাট থেকে পানি নামলেও এখনো ফসলি জমিতে পানি রয়ে গেছে। দীর্ঘদিন পানির নিচে থাকায় নষ্ট হয়েছে আউশ ও আমনের বীজতলা ও শরৎকালীন সবজি। উপায় না পেয়ে অনেকেই বাড়তি টাকায় ভাড়া নিচ্ছেন উঁচু জমি। উঁচু জমির পাশাপাশি সংকট দেখা দিয়েছে বীজ ও চারায়। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। এই ধানটা আর একদিনের ভিতরে চলে আসছে। এখন তো থম অবস্থায় এটারে মনে করেন পানিয়ে চাপাই দিছে, আর এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওখানে প্রতি 10 কেজি বীজের জন্য 500 থেকে 1000 টাকা আপনার ভাড়া দিতে হয়। বীজ তোলার জন্য স্কুল, কলেজ ও সরকারি বিভিন্ন দপ্তরের উঁচু মাঠ চেয়ে আবেদন করেছে কৃষি বিভাগ। আমাদের যে উঁচু স্থানগুলো রয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর অথবা স্কুল, সে জায়গাগুলোতে আমরা যাতে চারা উৎপাদন করতে পারি, সেই জন্য আমরা ঊর্ধ্বতনকে চিঠি দিয়েছি। এদিকে গত কয়েকদিনই টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত হয়েছে গ্রীষ্মকালীন সবজি। সদর উপজেলার বেহাইরুর, শিউরা, সুলতানপুর ও মোহাম্মদপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 40 হেক্টর জমির ঢেঁড়স, মূলা, পুঁইশাক, শশাসহ গ্রীষ্মকালীন সবজি। নতুন করে চারা উৎপাদনের সুযোগ না থাকায় দিশেহারা কৃষক। টানা বৃষ্টির কারণে আমার জমি সবকিছু মার গেছে গা,
কিন্তু কোনো সহযোগিতা কোনো সরকারিভাবে কোনো পাইটাই না। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পুনর্বাসন বা প্রণোদনার তালিকা তৈরি করা হয়, আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের আওতায় আনার চেষ্টা করব। সরকারি অনুদানের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। সাকিব আল হাসান, RTV। দর্শক, নোয়াখালীর সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই অবস্থায় কৃষকদের সহযোগিতায় কৃষি বিভাগের কোনো পদক্ষেপ আছে কিনা, দেখেছেন কিনা জানাবেন। ফারিয়া, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায় প্রায় ৭,২০৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আউশ ধান, যেটি একেবারেই মাঠে রয়েছে। 1 মাসের মধ্যেই সেই ফসল গড়ে তোলার কথা ছিল। এছাড়া কিন্তু আমনের বীজতলাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকরা কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। এ নিয়ে জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ জানিয়েছে যে তারা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। এরপর কৃষকদেরকে তারা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা দেওয়ার চেষ্টা করবে। কৃষকরা জানিয়েছে যে গত 24 সালে যে বন্যা হয়েছে সেই দীর্ঘ বন্যা তারা মোকাবেলা করে ক্লান্ত হয়ে গেছে। এর মধ্যে নতুন করে জলাবদ্ধতায় তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছে। এছাড়াও কৃষির পাশাপাশিও নোয়াখালীতে কিন্তু আরও বিভিন্ন সেক্টরে ক্ষতি হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে মৎস্য বিভাগে মৎস্যে অনেক ক্ষতি হয়েছে। প্রায় 40,000 মৎস্য গের পানিতে ভেসে যাওয়ায় খামারিরা কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়েছে। এছাড়া যে জলাবদ্ধতা কমার সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানকার গ্রামীণ রাস্তাঘাট, সড়ক এগুলো কিন্তু একেবারেই বেহাল অবস্থা হয়ে পড়েছে। এছাড়া এখানকার স্যানিটেশন ব্যবস্থাও কিন্তু একেবারে ভেঙে পড়েছে। এতে করে এখানকার যে শিশু এবং বৃদ্ধরা বিভিন্ন পানিবাহিত এবং চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া এখানকার জলাবদ্ধতায় কিন্তু 57টি ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে এবং একটি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে জেলা প্রশাসন জানিয়েছে যে তারা এই জলাবদ্ধতা নিরসনে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে তারা প্রায় খালের উপর শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে। এছাড়া যে জেলার বড় বড় খালগুলো যে বেশাল জাল দিয়ে মাছ ধরার যে প্রবণতা, সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র হতে থাকে 2024 সালের 17 জুলাই থেকে। সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। আগের দিনের সংঘর্ষ ও হামলায় শিক্ষার্থী আবু সাইদ সহ নিহত হয় অন্তত 6 জন, আহত হয় কয়েকশো। এই হামলা ও খুনির বিচারের দাবিতেই সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে 18 তারিখ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝতে পেরে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের সেদিনের ঘটে যাওয়া নানা ঘটনার কথাই তুলে ধরছেন GM মাহমুদ। কোটা সংস্কার আন্দোলন ততদিনে অনেকটাই ভয়াবহ রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আন্দোলন হচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে। আগের দিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় অন্তত 6 জন নিহত হন। গুলিবিদ্ধ সহ আহত হন 4 শতাধিক। এতে ফুঁসে ওঠে সারা দেশ। পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় পড়ে যান সরকার ও ক্ষমতাসীনরা। সিদ্ধান্ত নেন রাজনৈতিকভাবেই আন্দোলন মোকাবিলা করবেন তারা। কোটা সংস্কার আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা তারিকুল ইসলাম জানান, সেদিন তারাও বুঝেছিলেন আন্দোলন দমনে আরো কঠোর হবে সরকার, তাই নেতৃত্বে যোগ করেন নতুন কৌশল। আওয়ামী লীগ যে আমাদের উপর দমন নিপীড়ন করবে সেটি আমাদের জানা ছিল এবং সেটাই মাথার মধ্যে রেখেই কিন্তু আসলে আমরা শুরু থেকেই প্রোগ্রামের ডিজাইনটা আমরা ওরকমভাবেই করে যে যখন আমাদের উপর টর্চার করা হবে, অত্যাচার করা হবে, তখন আমরা এরকমভাবে আমরা সামনে দিকে এগিয়ে যাব। গায়েবানা জানাজায় অংশ নিতে এসে বাধার মুখে পড়েন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে। কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে
বিজিবি মোতায়েন করে সরকার। বন্ধ ঘোষণা করে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ, দেয় হল ত্যাগের নির্দেশ। এমনকি পরের দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আজ করে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। এদিন ঢাকার যাত্রাবাড়ি ও শনিরাখড়ায় পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়, চলে মধ্যরাত পর্যন্ত। হানিফ ফ্লাইওভার সহ অন্তত 20 জায়গায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের ছোড়া 3টি গুলি লেগে গুরুতর আহত হন বাক প্রতিবন্ধী রমজান আলী রহমান। ভাগ্যক্রমে পেটে গুলি খেয়েও প্রাণে বেঁচে যান তিনি। তীব্র যন্ত্রণায় এরই মধ্যে হারিয়েছেন চলাফেরার সক্ষমতা। পড়াশোনার আগ্রহ থাকলেও যেতে পারছেন না মাদ্রাসায়। অভাবের সংসারে সন্তানের চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে এই জুলাই যোদ্ধার পরিবার। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তপ্ত বন্দর নগরী চট্টগ্রাম। জেলার চাঁদগাঁও থানার সামনে আন্দোলনে অংশ নিয়ে পেটে গুলি লাগে রাউজানের ছেলে আরমানের। অস্ত্রোপচারের পর গুলি বের করা হলেও উন্নত চিকিৎসার অভাবে এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। আরমান ও তার বড় ভাই দুজনই বাক প্রতিবন্ধী। বাবা না থাকায় মায়ের আয় করা 6000 টাকা বেতনে টেনে টুনে চলে তাদের সংসার। এমন অবস্থায় অসুস্থ সন্তানের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন তার মা। 3টা গুলি লাগছে, 2টা বুলেট, একটা ছোটা গুলি, একটা পেটের মধ্যে লাগছে, আর একটা ডান পাশে রানে, আর একটা পেশাবের রাস্তায়। এখন ও মনে করেন একটা প্রতিবন্ধীর মতন হয়ে গেছে, কথাবার্তা বলতে পারে না, ঘর থেকে কোথাও এরকম বাইর হয় না, কোথাও একলা যাওয়া আসা করেন। আরো কত টাকা লাগবে এটা তো বলতে পারতেছি না, এটা অপারেশনের পরে বলতে পারবে। যতক্ষণ বা সরকারি ইয়াতে থাকবে ততক্ষণ না সরকারে চালাবে ওষুধ খরচ। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। সরকার যদি অনেক সুযোগ সুবিধা দেয় বা যখন বালানো হয় তখন যদি সরকার চায় ঠিকঠাক বোধ দেবে। বর্তমান সরকার দিবে আসুন না কেন, যদি দয়া করে যদি এর মুখে একটা নজর দেয় তাহলে একটু ভালো হয়। ভর্তি আহি যাইবি এদিন ছিল দিয়ে টাকা পয়সা দেওয়া ওষুধ টাকা কিনে আইনে যায় ওখানে মতো ওই গাড়ি দিয়ে টানে বর্গ মতো চালাইব অমমত দুনু ভুক্ত। জুলাই গণ আন্দোলনে অংশ নিয়ে আরমানের মতো যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। দেখছেন সকালের সংবাদ। এবার নিচ্ছে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরো থাকছে। গাজায় ইসরায়েলি বাহিনী লাগাতার হামলায় 21 ত্রাণ প্রার্থী সহ নিহত 94, আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেস ও সেনা সদর দপ্তর। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে আবারও বাংলাদেশের সামনে ভুটান, জয় দিয়ে দ্বিতীয় রাউন্ড রাঙাতে চায় পিটার বাটলারের দল। সিটি কর্পোরেশন হতে যাওয়া বগুড়া শহরের বুক চিরে বয়ে গেছে করতোয়া নদী। দখল আর দূষণে যা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, হয়ে উঠেছে মশাবাহিত রোগের উৎস। শহরের সৌন্দর্য ফেরাতে নদীর দুই পারে সুরক্ষা ও সৌন্দর্য বাড়াতে দ্রুত পদক্ষেপ আশা করছেন বগুড়াবাসী। সাদাত জামানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সামিয়া তানজিন মাহমুদ। বগুড়া শহরের বুক চিরে বয়ে যাওয়া করতোয়া একসময় ছিল খরস্রোতা। প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো এর নৌপথে। গেল কয়েক বছর ধরে উজানের পলি শহরের ময়লা আবর্জনা আর অনবরত দখলে হারিয়েছে এর সেই রূপ যৌবন। কয়েকদিন আগে নদী খনন করায় পানি প্রবাহ কিছুটা স্বাভাবিক হলেও শহরের অংশে দুই পাশেই ময়লা আবর্জনার স্তূপ, ঝোপঝাড়ে ছেয়ে গেছে নদীর দুই তীর। পূর্ব বগুড়ার প্রবেশদ্বার, সেই হিসেবে কিন্তু এই জায়গাটাও সুন্দর হওয়া দরকার। বহুত দিন ধরে চাওয়া লেন করে
এই ওয়াকওয়েটা আমি মনে করি বনানী টু মাটিটালি করা প্রয়োজন। অস্বাস্থ্যকর এ পরিবেশ থেকে ছড়াচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত নানা ধরনের রোগ। এতটাই অপরিষ্কার ছিল যে এখানে বসা যেত না, দাঁড়ানো যেত না। এখন একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই কাজটা হইলে মানুষের যাতায়াত এবং বিনোদন, যারা হাঁটাহাঁটি করে তাদের জন্য আমার মনে হয় এটা একটা ভালো এবং পরিবেশের জন্য ভালো একটা দিক হবে। এই এক পার না দুই পারই আমরা এরকম বাদ চাই। এদিকে নদী পাড়ে সৌন্দর্য বর্ধন সহ পরিবেশ উন্নয়নে আশার বাণী শুনিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পেরই ধারাবাহিকতায় উজানে এবং ভাটিতে আরো 95 কিলোমিটার খনন বাকি রয়েছে। করতোয়া নদী, সাথে ইছামতি এবং গজারা নদী রয়েছে, সেটাও একটা প্রকল্প আমরা প্রণয়ন করেছি। সাথে শহর অংশে মাটিডালি থেকে বনানী পর্যন্ত নদীর দুই ধারেই আমরা স্লোপ প্রোটেকশন সহ ওয়াকওয়ে কাজটা অন্তর্ভুক্ত করেছি। এই কাজটা সম্পন্ন করতে পারলে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। ময়নার ভাগাড় থেকে বগুড়ার করতোয়া নদী পরিণত হবে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্রে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজির মাহমুদ, আরটিভি। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়ে 700 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে চলতি বছরে প্রথমবারের মতো ডিএসইতে 700 কোটি টাকার বেশি লেনদেন হলো। সেই সঙ্গে 8 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটেছে বুধবার। ওই দিন দেশের শেয়ার বাজারের উত্থান হয়। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছে। বুধবার উপত্যকাটির বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 94 জন, আহত 200 জনেরও বেশি। এদিকে সিরিয়াতেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বুধবার এসব হামলায় 3 জন নিহত হয়। অন্যদিকে জোট সরকারের সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামদানি প্রত্যয় রিপোর্ট। এক মুঠো ত্রাণের জন্য যেখানেই যাচ্ছে গাজা উপত্যকার বাসিন্দারা, সেখানেই নেমে আসছে ইসরায়েলি বিভীষিকা। ত্রাণ কেন্দ্রে আসা ফিলিস্তিনিদের ওপর প্রতিনিয়ত গুলি করছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি অব্যাহত আছে বিমান ও ড্রোন হামলাও। বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসে বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ এর ত্রাণ কেন্দ্রে 21 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মে মাস থেকে শুরু হওয়া এ ত্রাণ কার্যক্রমের আড়ালে হত্যা করা হয়েছে প্রায় 900 ফিলিস্তিনিকে। ত্রাণ কেন্দ্রগুলো ছাড়াও ইসরায়েলি ড্রোন হামলায় এদিন আল মাওয়াশি শরণার্থী শিবিরে 9 জন সহ বিভিন্ন স্থানে কমপক্ষে 94 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা 200-রও বেশি। গাজার পাশাপাশি দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরেও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে দেশটির প্রেসিডেন্ট প্যালেস ও সেনা সদর দপ্তরে। দেশটিতে 4 দিন ধরে চলমান দ্রুজ গোষ্ঠী, বেদুইন সম্প্রদায় ও সরকারি বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে নতুন করে দেখা দিয়েছে যুদ্ধাবস্থা। ইসরায়েলের এসব হামলাকে পদ্ধতিগত আগ্রাসন বলে দাবি করেছে সিরিয়ার পররাষ্ট্র বিভাগ। এছাড়া হামলা প্রতিহতে আন্তর্জাতিক মহলের পদক্ষেপ আহ্বান করেছে আহমেদ আল সারার বিপ্লবী সরকার। তবে দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় ইসরায়েল বদ্ধপরিকর বলে জানিয়েছে তেল আবিব। এদিকে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার অতি রক্ষণশীল শাস পার্টি নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দেয়। দীর্ঘদিন চলমান যুদ্ধ, নিজ দেশে বিক্ষোভ ও অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা মাথায় রেখে নেতানিয়াহুর পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছে বিশ্লেষকরা। সামদানি প্রত্যয়, আরটিভি। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে সন্ধ্যায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস ইলেভেনের প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। প্রথম রাউন্ডে খেলা 3টি ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সেখানে 4 দলের মধ্যে ভুটানের অবস্থান তৃতীয়। নিজেদের সর্বশেষ ম্যাচে এই ভুটানকেই 4-1 গোলে হারিয়েছে আফিদা খন্দকারের দল। সে ম্যাচে 9টি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার। গত কয়েকদিনে ভারী বর্ষণে মাঠে খেলার অনুপযোগী থাকায় কিংস ইলেভেন মূল মাঠের পরিবর্তে প্র্যাকটিস গ্রাউন্ডে হবে পরবর্তী 2 দিনের ম্যাচ। শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয় জুলাই শহীদদের প্রতি উৎসর্গ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 অধিনায়ক লিটন দাস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, সামনের ম্যাচগুলোতেও জয়ের এই আত্মবিশ্বাস কাজে দেবে। ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজে এই ধারাবাহিকতা ধরে রাখতে চান বলেও জানান লিটন। শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই। পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না, কারণ পাকিস্তান দল অনেক ভালো, তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে, সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে। চ্যালেঞ্জ হবে, বোথ সাইডই চ্যালেঞ্জ হবে এবং এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে, স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।